প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক সমকালের উপসম্পাদক, বিশিষ্ট কথাসাহিত্যিক, কবি, আমাদের অনেক প্রিয় মানুষ মাহবুব আজিজ। শুভ সকাল। আপনাকেও শুভ সকাল। এই পত্রিকার শিরোনাম, যেমন প্রথম আলোর শিরোনাম রয়েছে আমার সামনে, চাঁদ উঠলে ঈদ, মানে হয় সেটা কাল, নাহলে পরের দিন। পত্রিকায় শিরোনামগুলো একটু পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে যাই। দৈনিক প্রথম আলো, চাঁদ উঠলেই ঈদ, পবিত্র ঈদ উল ফিতর। লাইন মেরামতের সময় এলো ট্রেন, 9টি কোচ লাইনচ্যুত বগুড়ার বাগবাড়িতে। দৈনিক সমকাল, এখন চাঁদ দেখার অপেক্ষা, ইসরায়েলের ক্লাস্টারের আঘাত, ক্ষেপণাস্ত্রে ছিন্ন ভিন্ন তেহরান, হরমুজ প্রণালী এড়িয়ে চলার চেষ্টা রপ্তানিকারকদের। দৈনিক যুগান্তর, ইসরায়েলে ক্লাস্টার ওয়ারহেড দিয়ে হামলা, ভয়ঙ্কর প্রতিশোধের হুমকি ইরানের, কষ্ট দুর্ভোগ সঙ্গী করেই বাড়ি ফিরছে মানুষ। কালের কণ্ঠের শিরোনাম, পবিত্র রমজান শেষে সমাগত খুশির ঈদ, দল পুনর্গঠনে জোর বিএনপির। খবরের কাগজের শিরোনাম, দুর্ভোগ তবু বাড়ি যাওয়া চাই, মন্ত্রী এমপিদের এলাকায় জমছে ঈদ রাজনীতি। বাংলাদেশ প্রতিদিন, বাংলাদেশের বুক থেকে পাথর নেমে যাওয়ার পর প্রথম ঈদ উৎসব, স্বজনের কাছে ফিরছে সবাই। মানব জমিনের শিরোনাম, ভোগান্তিতে উত্তরাঞ্চলগামী যাত্রীরা, লেবাননে বাস্তুহারা হাজারো বাংলাদেশি। আমাদের সময়, ঈদে আত্মকেন্দ্রিকতা ও বৈষম্যের ছাপ, সিরাজুল ইসলাম চৌধুরীর একটি লেখা। সড়কপথে তীব্র চাপ, নৌপথে অস্বস্তি। দৈনিক করতোয়া, উৎসবের ঈদযাত্রায় বিষাদের ছায়া। কালবেলার শিরোনাম, প্রশাসক নিয়োগে স্থানীয় ভোট পেছানোর শঙ্কা। দেশ রূপান্তরের শিরোনাম, তবু নারীর টানে ফেরা। যায় দিনের শিরোনাম, ইরানের মিসাইল ঘাঁটিতে হামলা আমেরিকার। দৈনিক সময়ের আলো, স্বস্তির যাত্রায় আছে ভোগান্তিও, অর্থনীতির চাকা ঘোরালো ঈদ। আমার দেশ এলো খুশির ঈদ ও মন্ত্রী এমপিদের এলাকায় জমে উঠেছে ঈদ রাজনীতি। আজকের পত্রিকা, নারীর টানে বাড়ির পানে জমেছে সংকটের মেঘ, সংবিধান সংস্কার পরিষদ। ইনকিলাবের শিরোনাম, ঘরে ঘরে আনন্দ ধারা, আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ। যেটা শুরুতেই বলেছিলাম যে আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ, সেটা তো হবেই, কিন্তু মনে হচ্ছে যে পরশু ঈদ হবে সম্ভবত। জি, এরকমই মনে হচ্ছে, যেমন প্রস্তুতি চারদিকের, এবং সব মিলিয়ে মনে হয় যে শনিবার দিনই ঈদ হবে। এবং যেহেতু এবার 5 দিনের একটা ছুটি সরকারি, আরো বেশি বোধ হয় 7 দিন, না 5 দিন সরকারি ছুটি, 5 দিন। আচ্ছা, বৃহস্পতি সরকারি ছুটি আরো বেশি, 7 দৈনিক পত্রিকায় 5 দিন। তো সব মিলিয়ে এত লম্বা ছুটি তো সাধারণত সারা বছর আর পাওয়া যায় না। সারা দেশের মানুষ তার যার গ্রামের বাড়ির দিকে ছুটে গেছে, এবং যেটা খুবই আশঙ্কাজনক এবং দুঃখজনক যে সড়কের নিরাপত্তা কিন্তু এবারও নিশ্চিত করা গেল না। ইতিমধ্যে বেশ প্রাণহানির খবর এসছে, লঞ্চ দুর্ঘটনা হয়েছে গতকালকে, ট্রেন দুর্ঘটনা হয়েছে সান্তাহারে। সব মিলিয়ে দুর্ঘটনা যথেষ্ট রয়েছে, এবং ভাড়া যেই যানবাহনের ভাড়া গত 20 বছরের মধ্যে সবচেয়ে বেশি, এরকম গণমাধ্যমে খবর এসেছে। যদিও মন্ত্রী দাবি করেছেন যে নির্বিঘ্ন এবং অনেক কম পাওয়া যাচ্ছে, এবং সবকিছু মিলিয়ে এই পরিস্থিতিটা বিগত কয়েক বছরের মতোই আমরা দেখতে পাচ্ছি। তার চেয়েও শুরুর দিকটা বোধ করি, ধরেন গতকালের অবস্থাটার আগে শুরুর দিকটা মোটামুটি স্বস্তির জায়গা ছিল, এবং সবাই নির্বিঘ্নে যাওয়া ছিল। যেমন বগুড়ার যে সান্তাহারের যে রেল দুর্ঘটনাটা, সেই রেল দুর্ঘটনার কথা যেভাবে শোনা যাচ্ছে, যে গাড়ি আসবে অথচ সেখানে সংস্কার কাজ চলছে রেল লাইনে, এবং সেই রেল লাইন দিয়ে যদি ট্রেন চলে যায় তাহলে তো দুর্ঘটনা হওয়ারই স্বাভাবিক। তাহলে এই গাফিলতিগুলো এখন তো বোধহয় এই সময় তো করার কথা না। সেটাই। এবং আপনি গতকালকে সদরঘাটের যে ঘটনাটা দেখুন, যে মানুষ একদম মানে পিষ্ট করে নিয়ে চলে গেল, এবং মানুষ মনে হচ্ছে যে একদম কাদার টুকরার মতো তাকে এইভাবে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। এবং 2টি লঞ্চের এই একসাথে বেরানোর কারণে 2 জন মানুষ সাথে সাথে মারা গেছেন, এবং আরো কয়েকজন নিহত রয়েছেন। তো এই অব্যবস্থাপনাগুলো নিশ্চয়ই
সামনের দিকে অ্যাড্রেস করা হবে আমরা প্রত্যাশা করব। না, আরেকটা ব্যাপার যেটা হয় যে ঈদের যাত্রায় একসাথে তো মানুষের অনেকগুলো ঢল নামে, একেবারে সব যাওয়ার চেষ্টা করে, যত কষ্টই হোক, গাড়ির ছাদে হোক, যেভাবে হোক মায়ের কাছে বাবার কাছে ফিরে যেতে হবে। বাবু, যে আপনাকে একটু প্রশ্ন করি ছোট্ট করে, যে এই যে আমরা ঈদের টানে বাড়ি ফিরি, বাড়ি ফেরার পরে আসলে কি আমরা শুধু বাড়িতেই থাকি, নাকি ওই যে আত্মীয় স্বজন ভাই ব্রাদারের সাথে দেখা করা, ওই আগের মতো কোলাকুলি করা, খোঁজ খবর রাখা, এটা কি হয় এখন? যে এখানে দুটো পয়েন্ট আপনি যেটা বললেন যে এই যে সবাই যেভাবে হোক সেভাবে চলে যাওয়ার চেষ্টা করা, এটা কিন্তু আকস্মিক না, এটা কিন্তু সরকার জানে, সকলেই জানে এরকম হবে। কাজে এই প্রস্তুতিটা যদি আরও সুশৃঙ্খলভাবে নেওয়া যায়, আর একটু সময় ধরে নেওয়া যায়, তাহলে হয়তো দুর্ঘটনাগুলো আরো কিন্তু কমে আপনি যে আসার সময়ের কথা সম্ভাবনা। বলছেন, সেখানে তো যারা চাকরিজীবী বা গার্মেন্টস শ্রমিক বা সবাই, তাদের তো একটা ছুটি লাগবে। তা এখন তো আপনি 5-7 দিন আগেই তো ছুটি দিতে পারবেন না। আমি বলছি তা যে ওই যে একসাথে ঢলটা নামে, পরিস্থিতিটা সামাল দেবার ক্ষেত্রে জি। এই 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 যে প্রস্তুতির সরকারের পক্ষ থেকে বা কর্তৃপক্ষের জি, পক্ষ থেকে আরেকটু সময় দেওয়া দরকার ছিল আর কি। ছুটি তো ঠিকই আছে, এভাবেই যাবে, এবং এটা কিন্তু নতুন কিছু না। এবং আমরা দেখি যে ট্রেনে, বাসে, লঞ্চে যে যেভাবে পারে চলে যায়। আসলে উৎসব কিন্তু আমাদের দেশে এমনই, বাবা মার কাছে ফিরে যাওয়ার এটাই চেষ্টা, উৎসবের আনন্দ। এটাই একটা আনন্দ। যে কোনোভাবে তারা ফেরত যাবে, যাদের বাবা মা নেই তারাও হয়তো কবর জিয়ারত করতে যাবে। এবং এই যে যাবার একটা চেষ্টা, যে কোনোভাবে একটা জিনিস পৌঁছানোর, এবং তারপরে কোলাকুলি বলুন বা একসাথে ওর সঙ্গে আড্ডা দেওয়া বলুন, সব কিছুই। এবং আমাদের দেশে তো এই যে ধরেন আড্ডা, গ্রামে গঞ্জে বাজারে, সেখানে সবাই সমবেত হওয়া, এই রাজনৈতিক পট পরিবর্তন হয়ে গেল, এই সব কিছু মিলিয়ে অবশ্যই সকলের সঙ্গে দেখা হয়, এবং এটা একটা প্রাণের টান। না, কিন্তু আমাদের প্রিয় শিক্ষক সিরাজুল ইসলাম চৌধুরী, উনি একটি লেখা লিখেছেন। উনি বলেছেন যে ঈদে আত্মকেন্দ্রিকতা ও বৈষম্যের ছাপ। আমি লেখাটি পড়েছি। উনি সেই জায়গায় খুব দৃঢ়তার সাথে বলেছেন যে আগের সেই একজনের সাথে আরেকজনের দেখা করা, নিজেদের মধ্যে মত বিনিময় করা, একটু খোঁজ খবর নেওয়া, সেই জায়গাগুলো যেন আমরা একটু হারিয়ে ফেলছি, এবং আমরা খুব কেন্দ্রিক হয়ে যাচ্ছি নিজেদের মধ্যে, নিজেদের জায়গা থেকে। কিন্তু তো সবাইকে কোলাকুলি করে তো বটেই। এবং ধরুন যে প্রযুক্তির যেই এত বিকাশের সময়, টেলিফোন এসে গেছে, মোবাইল এসে গেছে, প্রযুক্তি চলে এসে, কিন্তু মানুষের বিচ্ছিন্নতা তৈরি হয়েছে, এটা যেমন সত্য। তারপরেও মানুষ এভাবে ছুটে ছুটে যাচ্ছে কেন? আমরা যতই বলি আত্মকেন্দ্রিকতার কথা বলি না কেন, তারপরেও কিন্তু মানুষ ছুটে ছুটে যায়। এই যে প্রায় কয়েক কোটি মানুষ ঢাকা ছেড়ে চলে গেছে, এটা তো আত্মকেন্দ্রিকতার চিহ্ন নয়। এরপরেও কিন্তু মানুষ প্রাণের টানে যায়। এবং আপনি দেখবেন যে মফস্বলের বা গ্রামে গঞ্জের যে হাট বাজারগুলো, সেখানে কিন্তু সে হারিকেন জ্বালিয়েও কিন্তু এখনো সেই আড্ডা কিন্তু আছে। এখন বোধহয় হারিকেন আর জ্বালাতে হয় না, সম্ভবত এখনো আছে। হারিকেন বলতে আমি বোঝাচ্ছি যে বিদ্যুতের যে স্বল্পতা, ওই জায়গাতে কিছু তো আছে। মানে আপনি যেটা বললেন যে এখনো পজিটিভলি ওই জায়গা থেকে অন্তরঙ্গতা এখনো রয়ে গেছে, এবং আছে মানুষের সেই টানটা না থাকলে কেন এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে এসে তারা যাবে। একটি পত্রিকার শিরোনাম হয়েছে বিদেশি পর্যটনে ভাটা, দেশিতে ভিড়। তার মানে বলার চেষ্টা হয়েছে এই শিরোনামে যে শুধুমাত্র আমাদের কোভিড পরিস্থিতি বা অন্যান্য কারণে আমাদের দেশে পর্যটন আসার যে নিষেধাজ্ঞা, অন্যান্যদের জাপান ছাড়া আর কেউ এটা তুলে নেয়নি, যার ফলে আমাদের দেশে পর্যটনের সেই আকর্ষণটা, সেইভাবে পর্যটক আসছে না। কিন্তু এবার একটা সবচেয়ে আনন্দের বা সুখকর সংবাদ, যে আমরা ঈদে বিদেশে যাওয়ার জন্য অনেকে চেষ্টা করি। এইবার নাকি দেখা যাচ্ছে যে না, আমার নিজের দেশেই পর্যটনের ভিড় বেড়েছে দেশি মানুষের। তো এটা তো এটা শুভ লক্ষণ। এবং আমাদের এখানে তো বেশ কিছুদিন ধরে নানান রকম সমস্যা ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেক ধরনের অব্যবস্থাপনা ছিল। নিশ্চয়ই এই রাজনৈতিক সরকারের সময়গুলো ধীরে ধীরে কেটে যাচ্ছে, এবং এটাই তার একটা লক্ষণ। কক্সবাজারে প্রচুর পর্যটনের কথা শোনা যাচ্ছে, অন্যান্য জায়গাগুলো নিশ্চয়ই ধীরে ধীরে খুলে যাবে। সেন্ট মার্টিন সহ আমাদের যে পাহাড়, সব জায়গাতেই আশা করি এটা সুবাতাস, গণতন্ত্রের সুবাতাস সব জায়গায় আসবে। শিরোনামে দেখলাম ঈদে রাজধানীর নিরাপত্তা, চুরি ছিনতাই ঠেকানোই বড় চ্যালেঞ্জ।
এই শিরোনাম করা হ্যাঁ, হয়েছে। এটা একটা সমস্যা বটে, যেহেতু রাজধানী থেকে একসাথে অনেক মানুষ চলে যায়, অনেক মানুষ চলে যায়, এবং যারা সুযোগ সন্ধানী তারা তো সবসময় সুযোগ নিতে চায়, সেটা ঈদে হোক চাঁদে হোক সবসময় নিতে চায়। তো আগের মতো তো এটা তো মনে আছে যে স্বরাষ্ট্রমন্ত্রী বলতেন যে আপনার তালা আপনি লাগিয়ে যাবেন, আমরা কিন্তু আপনার ঘর বাড়ি পাহারা দিতে পারবো না। এবার সেরকম কোনো কথাবার্তা আমরা শুনতে পাইনি। আগের চাইতে আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু অনেকটা সন্তোষজনক, সেরকম খুব একটা ওরকম চুরি ডাকাতির খবর শোনা যাচ্ছে না। নিশ্চয়ই ধীরে ধীরে উন্নতি ঘটে যাবে, আমরা প্রত্যাশা করব। আমরা প্রত্যাশা করি, এবং যেটা হয় যে বাড়ি ফিরে যারা নারীর টানে বাড়ি গেছে আবার ঢাকা শহর বা তার নিজের শহরে ফিরে যেন ওই হাহাকারটা তাকে না করতে, হারিয়ে কি হলো এসব। সেই এর মধ্যে জ্বালানি তেলের সংকটটা অনেক ভোগান্তির সৃষ্টি করছে, বিশেষ করে এই যে লাইন ধরে থাকা। গতকালকেও কিন্তু একই দৃশ্যের পুনরাবৃত্তি হলো। আমরা যেরকম শুনছিলাম সরকারের পক্ষ থেকে জ্বালানি তেলের সংকট নাই, আমরা নিজেরাই অকটেন গ্যাসের বাই প্রোডাক্ট হিসেবে আসে, এটা যেমন শোনা যায়, আবার পরিস্থিতি কিন্তু তা বলে না। এই ব্যাপারে সরকারের আরও ক্লিয়ার স্পষ্ট ঘোষণা দেওয়া দরকার, যে মানুষ তো আসলে মানে ভয় পাচ্ছে যে আমরা কিভাবে চলবো। দেখা যাচ্ছে প্রচুর লম্বা লাইন এখনো আছে, এবং এই ঈদের ছুটি কিন্তু শুরু হয়ে যাচ্ছে 17 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত অনেক পেট্রোল পাম্প বন্ধ থাকবে ঢাকা শহরে। তখন কি হবে? মানে 5-6 দিন যদি পেট্রোল পাম্প বন্ধ থাকে, এটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে থেকে একদম সরাসরি জানতে পেরেছি যে কিছু কিছু পেট্রোল পাম্প বন্ধ রাখবে। এটা হয়তো সরকারি নির্দেশনা নয়, তাদের নিজেরাই। তো সেই ক্ষেত্রে সরকার কি ব্যবস্থা নেবে এটাও মানুষকে জানানো, এটা একটু ভাবা উচিত। আর একটি শিরোনাম হয়েছে আজকে যে পত্রিকার, যে এলাকায় এলাকায় বিশেষ করে মন্ত্রী এমপিদের উপস্থিতিতে সরগরম সব জায়গায়। এবার তো আরো একটা বড় খবর যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর একটা ঈদ এসেছে, এবং সেই ক্ষেত্রে এই এত দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচন এবং সেই নির্বাচন উত্তর প্রথম ঈদ, স্বাভাবিকভাবেই মন্ত্রী এমপিরা এলাকায় থাকবেন, এবং এই তো একটা চমৎকার গণতান্ত্রিক পরিবেশ। এবং আমরা মনে করি যে অন্তর্ভুক্তিমূলক সমাজের যে আকাঙ্ক্ষার কথা আমরা বারবার বলেছি, 24-এর গণ অভ্যুত্থানে বলেছি, নির্বাচনে এসেছে, এবং সেইটার একটা চর্চা আমরা এবার ঈদে দেখতে পারবো। দল মত নির্বিশেষে সবাই সবার সঙ্গে পাশাপাশি বসে হাসি মুখে কথা বলবেন। বাবাজি, একটা বিষয় আলোচনা করতে চাই, যেমন ধরেন ঈদ এলে তো নানা ধরনের কর্মকাণ্ড আমাদের শুরু হয়। নতুন কাপড় কেনা, নতুন জামা কাপড়, তারপরে অন্যান্য ঈদই, তারপর সব কিছু মিলিয়ে এই যে বাড়ি যাওয়া, একটা তো আয়োজন হয়। এবং কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা, আরেকটা ব্যাপার যেটা আপনি নিশ্চয়ই খেয়াল করবেন, যে ঈদ এলে নানা ধরনের পত্রপত্রিকায় ঈদ সংখ্যা প্রকাশ হওয়া, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো দেশের টেলিভিশন চ্যানেলগুলো খুব আন্তরিকতার সাথে 5 দিন 7 দিনের অনুষ্ঠানমালা সাজায়। যেমন চ্যানেল আইতে 7 দিন ব্যাপী অনুষ্ঠানমালা হবে। কিন্তু আমরা একটা জিনিস খুব খেয়াল করি, কখনো কখনো ঈদের দিনে, আমি জানি না এটা কীরকম প্রশ্ন হচ্ছে, ঈদের দিনে কি আমরা আমাদের টেলিভিশন চ্যানেল, সেটা যে কোনো টেলিভিশন চ্যানেল হোক, সেই চ্যানেলটিকে খুলে দেখতে চাই না? চাইতে পারি তো, যে আমাদের টেলিভিশন চ্যানেলগুলো কি করে। ঈদের দিনে যদি বিদেশি চ্যানেল আমরা খুলে অনুষ্ঠান দেখবার চেষ্টা করি, আমি মাপ চেয়ে বলছি, এটা কি একটু হতে পারে না? আসলে হয় কি যে আমাদের চ্যানেলগুলো যে আয়োজন করে, আমাদের যেভাবে হয়, এই মানুষ না দেখলে তো এইভাবে হতো না, যে যেমন চ্যানেল আই 7 দিনের আয়োজন করছে। এটা প্রতিযোগিতামূলক বাজার, এবং আমাদের চ্যানেলগুলো তাদের যেই অনুষ্ঠান, তাদের যা সামর্থ্য, সেই হিসেবেই কিন্তু দর্শকদেরকে নিজের ঘরের দিকে টানার চেষ্টা করছে, এবং তাই হয়। আপনি দরজা জানলা বন্ধ রেখে তো আসলে বলতে পারি না যে এইটাই দেখেন। আমাদের বুদ্ধি, আমাদের মেধা, আমাদের সামর্থ্য দিয়েই আমাদের দর্শকদেরকে ধরে রাখতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে কি, শেষ পর্যন্ত সেই সংস্কৃতি, সেই ভাষা, সেই নিজস্বতা, সেটা তো বিদেশি চ্যানেলে মানুষ পাবে না। ঘুরে ফিরে তো আমাদের সংস্কৃতি, আমাদের চ্যানেলেই মানুষকে ফিরতে হবে, এবং তাই ফিরেছে বটে। নাহলে এতগুলো চ্যানেল কেন? যদি তারা সারভাইভ না করতে পারতো, কেউ তো গাটের পয়সা দিয়ে ব্যবসা করতো না। কাজেই অবশ্যই আমাদের চ্যানেলগুলো ভালো করছে, এবং এত যে আপনার পত্রিকা, এত গণমাধ্যম ঈদ সংখ্যা করছে, সব কিছু করছে, নিশ্চয়ই এটার মধ্যে মানুষের আগ্রহও আছে। আসলে প্রাণের স্পর্শ এবং এটার একটা নিজস্ব যে স্পর্শ, সেটার আসলে কোনো তুলনা নেই। এবং আমাদের এই ধরনের উৎসব, ঈদ উৎসব, আমাদের
সবাইকে একসাথে করে নিয়ে আসে। এটা কিন্তু এক ধরনের অসাম্প্রদায়িকতারও ইঙ্গিত। পূজাতে মুসলিমরা অংশগ্রহণ করে, ঈদে হিন্দুরা অংশগ্রহণ করে, এবং সবাই সবার সঙ্গে যখন একসাথে পাশাপাশি থাকে তখনই কিন্তু উৎসব সার্বজনীন হয়ে যায়। এটা নিশ্চয়ই আমরা এবার দেখতে পাবো। একেবারে শেষের দিকে ছোট্ট একটা প্রত্যাশার কথা বলি। এই যে যারা সবাই বাড়ি যাচ্ছেন বা শহরে থাকেন, গ্রামে থাকেন, অন্ততপক্ষে আমাদের খাবারের টেবিলে সবার যদি এই যে অংশগ্রহণটা যখন বাড়ে, তখন কিন্তু আত্মিক সম্পর্কটা আরো বেশি হয়। আমরা কিন্তু খাবার টেবিলেই নিজেদের কথা বলি, নিজেদের সমস্যাগুলো আলোচনা করি। তাই ঈদে আমরা যেন একটু আরো কাছাকাছি হই, সেই প্রত্যাশা তো করতেই পারি না। নিশ্চয়ই, এবং সবাই যদি আমাদের সবার যে ছোটোখাটো সমস্যাগুলো সেগুলোকে সরিয়ে রেখে ভুলে থেকে যদি আমরা সবাই সবার পাশে থাকবার জন্যই এই ধরনের উৎসবের আসলে সবচেয়ে বড় মহিমা। একই সাথে পাশের বাড়ির যে বিপদগ্রস্ত মানুষটি, তার প্রতিও বোধ আমাদের দাঁড়ানো। শুধুমাত্র নিজের মুখের হাসিটির কথার জন্য তো উৎসব নয়, পাশের মানুষটির হাসি দেখবার জন্যই আসলে উৎসব। এটাই উৎসবের মূল সার্থকতা। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম, ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশির দিন, কিন্তু এই বিষয়টা তখনই কার্যকর এবং সুখকর হয়ে ওঠে আপনার পাশের বাড়ির যে দুস্থ মানুষটি, যে অসহায় মানুষটি, তার মুখে হাসি ফোটানোর যে উদ্যোগ, সেই উদ্যোগটি যদি আপনি নিতে পারেন, তাহলে ঈদ আনন্দ উৎসব যথার্থ হবে বলে আমরা মনে করি। আসুন না আমরা ঈদের এই আনন্দ দিনে পাশের বাড়ির অসহায় দুস্থ মানুষটির পাশেও যেন দাঁড়াই এবং তার জন্য যেন খোঁজ রাখি। অনুষ্ঠান শেষ করি। ঈদের আনন্দ দিনে এবং ঈদের খুশির জন্যে, ঈদের ব্যস্ততার জন্য আমাদের এই অনুষ্ঠানটি 5-7 দিন বন্ধ থাকবে। আশা করি এর পরপরই আমরা আবার আপনাদের সাথে মিলিত হব। একটাই অনুরোধ করি, ঈদে ভালো থাকবেন, নিরাপদে বাড়ি যাবেন, একে অপরকে সহায়তা করবেন এবং দেশটার জন্য মঙ্গল কামনা করবেন। প্রিয় মাতৃভূমি এই ঈদে আরও উদ্ভাসিত হয়ে উঠুক, আরও আলো উজ্জ্বল হয়ে উঠুক। শুভকামনা সবার জন্য। ঈদ মোবারক। থ্যাংক ইউ।